আমি কখনোই আমার মেয়ের স্কুলে বলিনি যে আমি একজন বিচারক। তাই যেদিন তারা আমার ৮ বছরের মেয়েকে অন্ধকার স্টোররুমে আটকে রেখে ব্ল্যাকলিস্ট করার হুমকি দিল, সেদিন তারা ভেবেছিল আমি আর ১০টা অসহায় একক মায়ের মতোই একজন নারী। আমি যখন আমার মেয়েকে খুঁজে পেলাম, তখনও সে কাঁদছিল। পুরনো চার্ট পেপার আর ভাঙা ব্রেঞ্চের পেছনে বসে কোঁকড়ে বসেছিল সে। স্কুল ড্রেস ধুলোয় মাখামাখি, চুলের ফিতা খুলে ঝুলে গেছে, ছোট ছোট নখগুলো লাল হয়ে গিয়েছিল দরজা আছড়াতে আছড়াতে। কয়েক সেকেন্ডের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে আমি আদালতে বিচারকের আসনে বসি। আমি শুধু একজন মা হয়ে গিয়েছিলাম। তিথি, আমি কাপা গলায় ডাকলাম। আমার ডাক শুনে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তো সরি বলেছিলাম, সে কাঁদতে কাঁদতে বলল। কিন্তু ম্যাডাম বলেছে ধীরে পড়া বাচ্চাদের অন্ধকারে রাখা উচিত। ধীরে পড়া বাচ্চা? আমার মেয়ের ডিসলেক্সিয়া ছিল। সে অলস না, বোকাও না, কোনো অভিশাপও না। কিন্তু ঢাকার নামী স্কুল গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলে বাচ্চাদের মানুষ না, ট্রফি মনে করা হতো। আর যে শিশু একটু আলাদাভাবে শেখে, তাকে সবাই বোঝা ভাবত। সেদিন আমি একটু আগে স্কুলে গিয়েছিলাম। আদালতের শুনানি দুপুরের আগেই শেষ হয়েছিল। সঙ্গে কোনো ড্রাইভার ছিল না, কোনো নিরাপত্তারক্ষীও না, সরকারি গাড়িও না। শুধু একটা সাদা সুতির শাড়ি, খোপা করা চুল আর একজন ক্লান্ত মায়ের ব্যাগ। তাদের চোখে আমি ছিলাম শুধু নীলাঞ্জনা রহমান, একজন একক মা, চুপচাপ, ভদ্র, সহজে ভয় দেখানো যায় এমন একজন নারী। তারা জানতো না, প্রতিদিন আদালতে ঢোকার সময় আমার সম্মানে সবাই দাঁড়িয়ে যায়। তারা জানতো না, আমার একটা স্বাক্ষর বড় বড় কর্মকর্তাদের ঘাম ঝরিয়ে দিতে পারে। আর তারা এটাও জানতো না যে আমি তখন থেকেই সবকিছু রেকর্ড করা শুরু করেছি। স্টোররুমে ভেতর থেকে মেয়ের কান্না শুনে আমার প্রথম ইচ্ছে হয়েছিল দরজা ভেঙে ফেলি। কিন্তু আমি ফোন বের করলাম, কারণ রাগকে মানুষ অস্বীকার করতে পারে, কিন্তু প্রমাণকে না। আমি দুবার চিৎকার করে বলার পর দারোয়ান এসে দরজা খুলল। লোকটা একবারও আমার চোখের দিকে তাকায়নি। এতেই আমি অনেক কিছু বুঝে গিয়েছিলাম। ভেতরে ঢুকতেই তিথি আমাকে জড়িয়ে ধরল। তার পানির বোতল খালি, গালে লাল দাগ, আর মেঝেতে পড়ে থাকা ছেঁড়া খাতার পাতায় লাল কালি দিয়ে লেখা অকেজ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এই নীরবতা ভয়ঙ্কর। আমি মেয়েকে নিয়ে সরাসরি প্রিন্সিপালের রুমে গেলাম। তিথির ক্লাস টিচার শারমিন আক্তার আগেই সেখানে বসেছিলেন, মুখে বিরক্তি, যেন তিনিই সবচেয়ে বেশি অপমানিত। প্রিন্সিপাল মাহবুব কবির চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, মুখে সেই অহংকারী হাসি যেটা ক্ষমতাবান মানুষ দুর্বলদের সামনে দেখায়। মিসেস রহমান, তিনি ঠান্ডা গলায় বললেন, বিষয়টা এত বড় করার কিছু নেই। আমি ধীরে বললাম, আমার মেয়েকে একটা অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। শারমিন ম্যাডাম চোখ উল্টে বললেন, ও নাটক করছে। ওর মতো বাচ্চাদের কড়া শাসন দরকার। ওর মতো বাচ্চা। আমি ফোনটা টেবিলে রাখলাম, ভিডিও চালু করলাম। তিথির কান্না, বন্ধ দরজা, আর বাইরে থেকে ভেসে আসা কণ্ঠ। স্বাভাবিক বাচ্চাদের মতো পড়তে শিখলে তবেই বের হবে। ভিডিওটা চলতে শারমিন ম্যাডামের মুখের রং বদলে গেল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিজেকে সামলে নিলেন। আপনার মেয়ে অনেক ধীর, তিনি বললেন। আমি এভাবেই এমন ছাত্রদের সামলাই। প্রিন্সিপাল সামনে ঝুঁকে এলেন, তার গলা শক্ত হয়ে উঠল। ভিডিওটা ডিলিট করুন। আমি শান্ত চোখে তাকালাম। কেন? তিনি হাত জোড়া করে বললেন, মন দিয়ে শুনুন মিসেস রহমান, আপনি একজন একক মা। এই স্কুলের অভিভাবকদের মতো আপনার ক্ষমতা নেই। যদি ভিডিওটা বাইরে যায়, তাহলে আজই আপনার মেয়েকে বহিষ্কার করা হবে। তিথি আমার শাড়ি শক্ত করে ধরেছিল। তিনি সেটা দেখলেন আর উপভোগ করলেন। আমি রিপোর্ট লিখব যে আপনার মেয়ে শিক্ষকের গায়ে হাত তুলেছে। তিনি বললেন, আগামীকাল ঢাকার সব নামী স্কুলে তার নাম চলে যাবে। শারমিন ম্যাডাম মুচকি হেসে বললেন, মানুষ কাকে বিশ্বাস করবে? একটা সম্মানিত স্কুলে, নাকি সমস্যাযুক্ত বাচ্চার এক রাগী মাকে? সমস্যাযুক্ত বাচ্চা। আমি মেয়ের কাঁধে হাত রাখলাম। সে কাঁপছিল। আমি না। তাহলে এটাই আপনাদের শেষ কথা? আমি ধীরে জিজ্ঞেস করলাম, একটা শিশুকে মানসিক নির্যাতন করেছেন, মিথ্যা অভিযোগ তৈরি করেছেন, এখন তার ভবিষ্যৎ নষ্ট করার হুমকি দিচ্ছেন? প্রিন্সিপাল ঠোঁট বাঁকিয়ে বললেন, এটাকে শৃঙ্খলা বলে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ভালো,
তিনি ভ্রু কুঁচকালেন। ভালো মানে? আমি শান্ত গলায় বললাম, মানুষ যখন না জেনেই নিজের অপরাধ স্বীকার করে, সেটা আমার খুব পছন্দ। শারমিন ম্যাডাম বিরক্ত হয়ে বললেন, আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? না, আমি বললাম, আমি আপনাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি। প্রিন্সিপালের মুখ অন্ধকার হয়ে গেল। আমার ঘনিষ্ঠ বন্ধু একজন সিনিয়র পুলিশ অফিসার। তিনি বললেন, মিস্টার ইয়াসিন, আমাকে পরীক্ষা করার চেষ্টা করবেন না। কথাটা শুনে আমার হাসি পাচ্ছিল, কিন্তু আমি শুধু ব্যাগটা তুলে নিলাম, তিথির হাত ধরলাম, তারপর দরজার সামনে গিয়ে থামলাম। পেছনে ফিরে তাকিয়ে বললাম, আপনি পুলিশ অফিসারের কথা বললেন? তিনি আত্মবিশ্বাসী গলায় বললেন, হ্যাঁ। আমি তার চোখের দিকে তাকিয়ে ধীরে বললাম, তাহলে খুব ভালো। দেখা যাক এই স্কুলে আগে কে আসে, আপনার বন্ধু মিস্টার ইয়াসিন, নাকি আমার আদালতের আদেশ কার্যকর করতে আসা লোকজন। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। ফোনটা বাজতেই পুরো রুমের পরিবেশ বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা অহংকারে গলা উঁচু করে কথা বলছিল, সে প্রিন্সিপাল মাহবুব কবিরের চোখের ভেতর হঠাৎ অদ্ভুত এক আতঙ্ক নেমে এলো। স্ক্রিনে ভেসে ওঠা নামটা তিনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন, জাস্টিস আরিফুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। আমি ধীরে ফোনটা রিসিভ করলাম। আমার গলার স্বর শান্ত ছিল, কিন্তু রুমের সবাই বুঝতে পারছিল পরিস্থিতি আর আগের জায়গায় নেই। জি স্যার। ওপাশ থেকে ভারী গলা ভেসে এলো, নীলাঞ্জনা, তুমি এখনও স্কুলে আছো? জি স্যার, আমি রেজিস্ট্রার অফিস থেকে সব শুনেছি। তুমি ঠিক আছো? আমি তিথির মাথায় হাত রাখলাম। মেয়েটা এখনও কাঁপছিল। আমি ঠিক আছি স্যার, কিন্তু আমার মেয়ে না। রুমের ভেতর নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল। বিচারপতি আরিফুল হক আবার বললেন, আমি ইতোমধ্যে শিশু অধিকার সেলের সাথে কথা বলেছি। প্রয়োজন হলে এখনই ম্যাজিস্ট্রেট পাঠানো হবে। আমি শান্তভাবে বললাম, ধন্যবাদ স্যার, আপাতত দরকার হবে না। আমি পরিস্থিতি সামলে নিচ্ছি। তুমি নিশ্চিত? জি। ঠিক আছে। আর একটা কথা। জি স্যার। কেউ যেন তোমার পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়ার অভিযোগ তুলতে না পারে। সবকিছু নিয়ম মেনে করো। আমার ঠোঁটে হালকা হাসি ফুটল। আইনের বাইরে আমি কখনো যাই না স্যার। কল কেটে যেতেই রুমের বাতাস যেন জমে গেল। শারমিন ম্যাডামের মুখের রং পুরো সাদা হয়ে গেছে, আর মাহবুব কবিরের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তিনি কাপা গলায় বললেন, আপনি আপনি একজন জজ? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে বললাম, আজ পর্যন্ত আমি সেটা কাউকে বলিনি, কারণ আমার মেয়ে যেন অন্যদের মতোই স্বাভাবিক জীবন পায়, সেটাই চেয়েছিলাম। তিথি অবাক হয়ে আমার দিকে তাকালো। হয়তো সে প্রথমবার বুঝতে পারছিল তার মা ঠিক কতটা শক্তিশালী। প্রিন্সিপাল হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কৃত্রিম হাসি দিলেন। ম্যাডাম, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি চাইলে আমরা বসে বিষয়টা আলোচনা করতে পারি। আমি ঠান্ডা চোখে তাকালাম। আলোচনা? জি ম্যাডাম, শিশুরা তো একটু দুষ্টুমি করে। একটা ৮ বছরের শিশুকে অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রাখা কি এই স্কুলের নিয়মের মধ্যে পড়ে? তিনি তাড়াতাড়ি বললেন, না না, অবশ্যই না। শারমিন ম্যাডাম হয়তো একটু বেশি কঠোর হয়ে ফেলেছেন। কথাটা শুনেই শারমিন ম্যাডাম অবিশ্বাসের চোখে তার দিকে তাকালো। স্যার, আপনি তো নিজেই বলেছিলেন। চুপ করুন। মাহবুব কবির হঠাৎ চিৎকার করে উঠলেন। আমি সব কিছু নীরবেই দেখছিলাম। ক্ষমতাবান মানুষদের একটা স্বভাব আছে, বিপদ আসলে তারা সবার আগে নিজেদের বাঁচাতে চায়। শারমিন ম্যাডামের চোখে এবার ভয় স্পষ্ট হয়ে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, ম্যাডাম, আমি আসলে ওর ভালোর জন্যই। আমি তাকে থামালাম। একটা শিশুর খাতায় অকেজো লিখে দেওয়া কি তার ভালোর জন্য? তিনি চুপ করে গেলেন। আমি ব্যাগ থেকে তিথির খাতার ছেঁড়া পাতাটা বের করলাম। লাল কালিতে বড় বড় করে লেখা সেই শব্দটা পুরো রুমটাকে আরো ভারী করে তুলল। অকেজো। আমি ধীরে বললাম, আপনারা জানেন একটা শিশু প্রথম নিজের পরিচয় কোথা থেকে শিখে? কেউ উত্তর দিল না। তার পরিবার আর তার শিক্ষক থেকে। আপনারা আজ আমার মেয়েকে শিখিয়েছেন যে সে অকেজো। তিথি আবার মাথা নিচু করে ফেলল। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আদালতে আমি প্রতিদিন অপরাধীদের দেখি, খুনি, দুর্নীতিবাজ, প্রতারক।
কিন্তু একটা শিশুর আত্মসম্মান ভেঙে ফেলার মতো নিষ্ঠুরতা খুব কম মানুষই করে। আমি তিথির পাশে হাঁটু গেড়ে বসলাম। মা, আমার দিকে তাকাও। সে ধীরে ধীরে তাকালো। চোখ দুটো ফুলে গেছে কান্নায়। আমি তার গাল ছুঁয়ে বললাম, তুমি অকেজো না। তুমি অন্যদের চেয়ে আলাদাভাবে শেখো, আর আলাদা হওয়া কোনো অপরাধ না। তিথি কাপা গলায় বলল, কিন্তু ম্যাডাম বলেছে আমি সবার জন্য সমস্যা। আমার ভেতরের মা তখন চিৎকার করতে চাইছিল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সমস্যা তুমি না মা, সমস্যা হলো যারা বুঝতে শেখেনি। রুমের কেউ একটা শব্দও করছিল না। হঠাৎ দরজায় নক পড়ল। একজন অফিস সহকারী ভেতরে ঢুকে কাপা গলায় বলল, স্যার, বাইরে কয়েকজন পুলিশ এসেছে। মাহবুব কবির যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তার মুখে আবার আত্মবিশ্বাস ফিরতে শুরু করল। দেখলেন, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি বলেছিলাম না মিস্টার ইয়াসিন আমার খুব ঘনিষ্ঠ। তার কথার কয়েক সেকেন্ড পরে দরজা খুলে ভেতরে ঢুকলেন একজন লম্বা, গম্ভীর চেহারার মানুষ। পরিপাটি পুলিশ ইউনিফর্ম, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ডিআইজি ইয়াসিন নীল। রুমে ঢুকেই তিনি আমাকে প্রথমে দেখলেন, তারপর তিথির দিকে তাকালেন। আর তার মুখ মুহূর্তেই বদলে গেল। তিথি মা। তিথি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। ইয়াসিন আঙ্কেল। মাহবুব কবিরের রং হঠাৎ উধাও হয়ে গেল। তিনি হতভম্ব হয়ে বললেন, স্যার, আপনি আপনি এদের চেনেন? ইয়াসিন ধীরে ধীরে তিথির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আমার দিকে তাকালেন। কি হয়েছে? আমি শান্ত গলায় বললাম, আমার মেয়েকে স্টোররুমে আটকে রাখা হয়েছিল। ইয়াসিনের চোখে দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে গেল। কে করেছে? প্রিন্সিপাল তাড়াতাড়ি এগিয়ে এলেন। স্যার, আসলে ব্যাপারটা ভুল বোঝাবুঝি। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। একটা মাত্র বাক্যেই পুরো রুম থমকে গেল। শারমিন ম্যাডাম এবার প্রায় কাদার মতো গলায় বললেন, স্যার, বাচ্চাটা খুব অবাধ্য। ইয়াসিন তার দিকে তাকালেন। আপনি শিক্ষক? জি। তাহলে অন্তত শিশুদের সাথে মানুষ হিসেবে আচরণ করতে শেখা উচিত ছিল। মাহবুব কবির এবার মরিয়া হয়ে উঠলেন। স্যার, আপনি জানেন না, এই মহিলা আমাদের হুমকি দিচ্ছেন। ইয়াসিন ধীরে আমার দিকে তাকালেন। তারপর ঠান্ডা গলায় বললেন, আপনি জানেন এই মহিলাকে? প্রিন্সিপাল চুপ। বাংলাদেশের সবচেয়ে কঠোর এবং সৎ বিচারকদের একজন। কিন্তু তার চেয়ে বড় পরিচয় হলো তিনি একজন মা। রুমে পিনপতন নীরবতা। ইয়াসিন ধীরে ধীরে ডিস্কের উপর রাখা তিথির খাতার পাতাটা হাতে তুলে নিলেন। অকেজো শব্দটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তিনি বললেন, এই লেখাটা কি লিখেছে? শারমিন ম্যাডামের ঠোঁট কাঁপছিল। আমি। ইয়াসিন মাথা নেড়ে বললেন, অভিনন্দন। আজ আপনি শুধু একটা শিশুকে অপমান করেননি, নিজের পেশাকেও অপমান করেছেন। মাহবুব কবির এবার প্রায় অনুনয়ের সুরে বললেন, স্যার প্লিজ, ব্যাপারটা মিডিয়ায় গেলে স্কুলের সম্মান শেষ হয়ে যাবে। আমি প্রথমবার হালকা হেসে উঠলাম। সম্মান? আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। সম্মান সেই দিনই শেষ হয়েছে, যেদিন আপনারা একটা বাচ্চাকে অন্ধকার ঘরে আটকে রেখে তার কান্না শুনেও দরজা খোলেননি। লোকটা চুপ করে গেল। আমি ফোনটা তুলে নিলাম। ভিডিওটা ইতিমধ্যে 3 জায়গায় ব্যাকআপ হয়ে গেছে। আর আগামীকাল সকালে শিশু অধিকার কমিশন, শিক্ষা বোর্ড আর হাইকোর্টে অফিসিয়ালি জমা পড়বে। শারমিন ম্যাডাম কাঁদতে শুরু করলেন। ম্যাডাম, প্লিজ, আমার চাকরিটা চলে যাবে। আমি তার দিকে তাকালাম। আমার মেয়ের শৈশবের ভয়গুলোকে ফিরিয়ে দিতে পারবেন? তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তিথি তখনও আমার হাত শক্ত করে ধরে আছে। আমি বুঝতে পারছিলাম এতক্ষণে সে একটু নিরাপদ বোধ করছে। ইয়াসিন ধীরে বললেন, নীলা, তুমি বাসায় যাও, আমি এখানটা সামলাচ্ছি। আমি মাথা নেড়ে বললাম, না, আজ সব কিছু আমি নিজের চোখে শেষ হতে দেখব। মাহবুব কবির হঠাৎ বললেন, আপনারা আমাদের ধ্বংস করে দিচ্ছেন। আমি তার দিকে তাকালাম। না, আপনারা নিজেদের ধ্বংস নিজেরাই করেছেন। বাইরে তখন স্কুল ছুটির ঘণ্টা বাজছে। বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছে। অথচ এই রুমের ভেতর কয়েকজন মানুষের মুখে মৃত্যু ভয়। কারণ তারা প্রথমবার বুঝতে পেরেছে যাকে দুর্বল ভেবেছিল সে আসলে নীরব ছিল মাত্র। আর নীরব মানুষের বিচার সবচেয়ে ভয়ঙ্কর হয়। বাইরে তখন স্কুল ছুটির ঘণ্টা বেজে উঠেছে।
করিডোর জুড়ে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ, অভিভাবকদের ব্যস্ত পায়ের আওয়াজ, গাড়ির হর্ন, সব মিলিয়ে পুরো স্কুল যেন স্বাভাবিক এক বিকেলের চেহারা নিয়েছে। অথচ প্রিন্সিপালের রুমের ভেতর বাতাস এত ভারী হয়েছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মাহবুব কবিরের মুখ থেকে অহংকার পুরোপুরি উধাও হয়ে গেছে। কিছুক্ষণ আগেও যে মানুষটা আমার দিকে তাকিয়ে হুমকি দিচ্ছিল, এখন সেই মানুষটাই বারবার শুকনো ঠোঁটে জিভ বলিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছে। শারমিন আক্তার চেয়ারে বসে কাঁপছিলেন। তার চোখের কাজল ছড়িয়ে গেছে কান্নায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কাউকে দেখে আমার মায়া লাগছিল না। কারণ আমার মাথার ভিতর তখনও ঘুরছিল সেই দৃশ্যটা। অন্ধকার স্টোররুমে কোকড়ে বসে থাকা তিথি, ভয়ে শুকিয়ে যাওয়া ছোট্ট মুখটা, আর দরজা আঁচড়াতে আঁচড়াতে লাল হয়ে যাওয়া নখগুলো। আমি ধীরে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। তিথি ক্লান্ত হয়ে আমার গায়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এত ছোট্ট একটা শিশু, অথচ আজ তাকে এমন একটা ভয় দেওয়া হয়েছে যেটা হয়তো সারা জীবন তার মনে থেকে যাবে। আমি আদালতে বহু শিশু নির্যাতনের মামলা দেখেছি। বেশিরভাগ সময় অপরাধীরা মনে করে শারীরিক আঘাতই সবচেয়ে বড় নির্যাতন, কিন্তু তারা বোঝে না কিছু শব্দের আঘাত শরীরের ক্ষতের চেয়ে ভয়ঙ্কর হয়। অকেজ শব্দটা একটা শিশুর মনে এমনভাবে গেঁথে যায় যে সে ধীরে ধীরে নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দেয়। ইয়াসিন ধীরে ধীরে মাহবুব কবিরের ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। এই দৃষ্টিতে আমি চিনি। কোনো অপরাধীকে জেরা করার সময় তিনি এমনভাবেই তাকান। খুব বেশি চিৎকার করেন না, খুব বেশি রাগও দেখান না, কিন্তু তার নীরবতায় মানুষকে ভেঙে দেয়। স্কুলের সিসিটিভি ফুটেজ কোথায়? তিনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন। মাহবুব কবির তাড়াতাড়ি বললেন, স্যার, আসলে স্টোররুমের পাশের ক্যামেরাটা কয়েকদিন ধরে নষ্ট। ইয়াসিন কোনো কথা বললেন না, শুধু কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, মজার ব্যাপার। লোকটা কাঁপা গলায় বলল, জি, যখনই কোনো অপরাধ হয় তখনই গুরুত্বপূর্ণ ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায়। রুমে আবার নীরবতা নেমে এলো। আমি বুঝতে পারছিলাম ইয়াসিন ইতিমধ্যে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে ফেলেছেন। তিনি কখনো হুট করে সিদ্ধান্ত নেন না, কিন্তু একবার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখান থেকে আর পিছিয়ে আসেন না। শারমিন ম্যাডাম এবার ভাঙা গলায় বললেন, স্যার, আমি আসলে এত বড় কিছু ভাবিনি। আমি শুধু ওকে একটু শাস্তি দিতেই চেয়েছিলাম। আমি ধীরে তার দিকে তাকালাম। একটা ৮ বছরের শিশুকে অন্ধকার ঘরে তালা মেরে রাখাকে আপনি একটু শাস্তি বলছেন? তিনি মাথা নিচু করে ফেললেন। আমি সামনে এগিয়ে গেলাম। আপনি কি জানেন ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুরা সবচেয়ে বেশি কোন জিনিসে ভয় পায়? কেউ উত্তর দিল না। সবাই যখন তাদের বলে তারা অন্যদের মতো না, তখন তারা ধীরে ধীরে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। তিথি আমার হাত আরো শক্ত করে ধরল। আমি তার ছোট্ট আঙ্গুলগুলো চেপে ধরে শান্ত গলায় বললাম, তুমি অন্যদের মতো নও, কারণ তুমি আলাদা। আর আলাদা হওয়া কখনো দুর্বলতা না। তিথি কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার প্রতিটা কথাই শুনছে। হঠাৎ দরজার বাইরে হইচই শুরু হলো। কয়েকজন অভিভাবক করিডোরে দাঁড়িয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করছে। হয়তো খবর ছড়িয়ে গেছে যে স্কুলে পুলিশ এসেছে। অফিস সহকারী আবার ভেতরে ঢুকে ভয়ের গলায় বলল, স্যার, বাইরে মিডিয়ার লোকও এসেছে। মাহবুব কবির যেন চেয়ারেই বসে পড়লেন। তার মুখের ভেতরকার সব রং হারিয়ে গেছে। মিডিয়া? তিনি ফিসফিস করে বললেন। ইয়াসিন ঠান্ডা গলায় বললেন, এত ভয় পাচ্ছেন কেন? আপনি তো বলেছিলেন এটা খুব ছোট একটা ব্যাপার। লোকটা কোনো উত্তর দিতে পারল না। আমি জানালার দিকে তাকালাম। বাইরে কয়েকটা ক্যামেরা দেখা যাচ্ছে। সাংবাদিকেরা স্কুলের গেটে দাঁড়িয়ে প্রশ্ন করছে। হয়তো কেউ পুলিশের গাড়ি দেখে খবর পেয়ে গেছে। মাহবুব কবির হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, প্লিজ, মিডিয়ার সামনে ব্যাপারটা না নিলেই হয় না? আমি ধীরে তার দিকে ফিরলাম। কেন? স্কুলের সুনাম নষ্ট হবে? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, আজ আমার মেয়ের সম্মান নষ্ট হওয়ার সময় তো আপনাদের স্কুলের সুনামের কথা মনে পড়েনি? লোকটা মাথা নিচু করে ফেলল। শারমিন ম্যাডাম হঠাৎ কাঁদতে কাঁদতে বললেন, আমি ভুল করেছি ম্যাডাম, আমি মেনে নিচ্ছি। কিন্তু আমার একটা ছেলে আছে,
চাকরিটা চলে গেলে আমরা শেষ হয়ে যাব। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ভয় আছে, অনুতাপ আছে, কিন্তু পুরোপুরি অপরাধবোধ নেই। কারণ তিনি এখনও নিজের ক্ষতির কথাই বেশি ভাবছেন। আমি শান্ত গলায় বললাম, আপনি যখন একটা ছোট্ট মেয়েকে অন্ধকার ঘরে বন্ধ করেছিলেন, তখন কি একবারও ভেবেছিলেন সে কতটা ভয় পাবে? তিনি চুপ। যখন তার খাতায় অকেজো লিখেছিলেন, তখন কি ভেবেছিলেন সেই শব্দটা তার মনে কত বছর বেঁচে থাকবে? তিনি এবার মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন, কিন্তু আমার ভেতরটা তখন পাথরের মতো ঠান্ডা। কারণ একজন বিচারক হিসেবে আমি জানি, কান্না সবসময় অনুতাপের প্রমাণ না। অনেক সময় মানুষ ধরা পড়ে যাওয়ার ভয়েও কাঁদে। ইয়াসিন টেবিলের উপর আঙ্গুল ঠুকলেন। স্কুলের ম্যানেজিং কমিটির নাম্বার দেন। মাহবুব কবির তাড়াতাড়ি একটা ডায়েরি এগিয়ে দিলেন। হাত এতটাই কাঁপছিল যে কলমটা মেঝেতে পড়ে গেল। আমি সেই দৃশ্য দেখে ভেতরে ভেতরে তীব্র একটা তৃপ্তি অনুভব করলাম। ক্ষমতা যখন ভুল মানুষের হাতে যায়, তারা ভাবতে শুরু করে কেউ তাদের ছুঁতে পারবে না। কিন্তু আইনের সবচেয়ে সুন্দর দিক হলো, একদিন না একদিন সবাইকে হিসাব দিতেই হয়। ইয়াসিন ফোনে কয়েকজনের সাথে কথা বললেন। তার কণ্ঠ খুব স্বাভাবিক, কিন্তু কথাগুলো ধারালো। জি, শিশু নির্যাতনের অভিযোগ। জি, লিখিত সাক্ষ্য আছে। না, ব্যাপারটা চেপে ফেলার চেষ্টা হয়েছিল। আমি নিজে ঘটনাস্থলে আছি। ফোন কেটিয়ে তিনি আমার দিকে তাকালেন। শিশু অধিকার কমিশনের টিম আসছে। আমি মাথা নেড়ে জানালার বাইরে তাকালাম। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে, অথচ আমার মাথার ভেতর বারবার একটা কথাই ঘুরছে, যদি আজ আমি একটু দেরি করে আসতাম, যদি তিথিকে আরো কয়েক ঘন্টা ওই ঘরে আটকে রাখা হতো, যদি সে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ত। আমার বুকের ভেতর আবার আগুন জ্বলে উঠল। আমি ধীরে তিথির সামনে হাঁটু গেড়ে বসলাম। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? সে মাথা নেড়ে সম্মতি দিল। তোমাকে যখন ওই ঘরে রাখা হয়েছিল, তখন কেউ কি তোমার কান্না শুনেও কিছু বলেনি? তিথি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, একজন আপু দরজার সামনে দাঁড়িয়েছিল। কে বলেছিল? আমি পানি চেয়েছিলাম, কিন্তু উনি বলল, ম্যাডামের অনুমতি ছাড়া দরজা খুলতে পারবে না। আমার আঙ্গুলগুলো শক্ত হয়ে গেল। একটা শিশু ঘন্টার পর ঘন্টা কাঁদছে, পানি চাইছে, আর তারা নিয়মের কথা ভাবছে। আমি ধীরে উঠে দাঁড়ালাম। ওই স্টাফের নাম চাই। মাহবুব কবির তাড়াতাড়ি বললেন, ম্যাডাম, ও তো শুধু নির্দেশ পালন করেছে। আমি তার দিকে তাকালাম। নাজি অফিসাররাও একই কথা বলেছিল। রুম নিস্তব্ধ। লোকটা আর একটা শব্দ করতেও পারল না। ঠিক তখনই বাইরে থেকে দ্রুত পায়ের শব্দ ভেসে এলো। কয়েক সেকেন্ড পর দরজা খুলে এক মহিলা ভেতরে ঢুকলেন। বয়স 40-এর কাছাকাছি, পরিপাটি শাড়ি, চোখে দৃঢ়তা। তিনি সরাসরি আমার দিকে তাকালেন। আমি সেলিনা আক্তার, শিশু অধিকার কমিশন থেকে এসেছি। তার পেছনে আরো দুজন কর্মকর্তা। মাহবুব কবির এবার সত্যিই ভেঙে পড়লেন। সেলিনা ম্যাডাম শান্ত গলায় বললেন, আমরা অভিযোগ পেয়েছি একটি শিশুকে অবৈধভাবে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি তিথির সামনে হাঁটু গেড়ে বসলেন। মা, ভয় পেও না। তোমার সাথে কেউ খারাপ আচরণ করলে আমাদের বলতে হবে, ঠিক আছে? তিথি ধীরে মাথা নাড়ল। সেলিনা ম্যাডামের চোখে মমতা ছিল। সেই মমতা দেখেই হয়তো তিথির চোখ আবার ভিজে উঠল। আমি বুঝতে পারছিলাম এতক্ষণে সে ক্লান্ত হয়ে গেছে। সেলিনা ম্যাডাম আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি শিশুটির মা? জি। আপনি লিখিত অভিযোগ করবেন? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, আমি একজন মা হিসেবে করব, আর একজন বিচারক হিসেবে নিশ্চিত করব যেন এই ঘটনার বিচার হয়। রুমের সবাই আবার থমকে গেল, কারণ তারা বুঝতে পেরেছে এটা শুধু আর একটা স্কুলের ঘটনা না, এটা এখন একটা যুদ্ধ, একজন মায়ের যুদ্ধ। আর একজন মা যখন নিজের সন্তানের জন্য লড়াই শুরু করে, তখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাও তার সামনে দুর্বল হয়ে যায়। শিশু অধিকার কমিশনের কর্মকর্তারা যখন ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করলেন, তখন গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলের পুরো প্রশাসনিক কাঠামো যেন এক অদৃশ্য ঝাঁকুনিতে কেঁপে উঠল। কারণ এই ধরনের তদন্ত সাধারণ কোনো স্কুল সমস্যা হিসেবে শেষ হয় না।
এটি ধীরে ধীরে এমন এক আয়নায় পরিণত হয় যেখানে লুকানো সব অন্ধকার একে একে স্পষ্ট হয়ে যায়। তিথি তখনও আমার শাড়ির আঁচল ধরেছিল। তার শরীর ক্লান্ত, চোখ ভারী, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার নীরবতা। কারণ কান্নার পর যে নীরবতা আসে, সেটা শুধু ক্লান্তি না, সেটা ভাঙনের শুরু। আমি তাকে গাড়িতে বসালাম। ইয়াসিন নিজে দরজা খুলে দিলেন, আর সেলিনা আক্তার পাশে বসে তাকে পানি খাওয়ালেন। তিথি প্রথমে গ্লাস ধরছিল না, যেন সে এখনও নিশ্চিত না যে সে এখনই নিরাপদ। আমি ধীরেই বললাম, তুমি এখন আর ওই ঘরে নেই মা, কেউ আর তোমাকে আটকে রাখতে পারবে না। তিথি খুব ছোট গলায় বলল, মা, আমি কি খুব খারাপ স্টুডেন্ট? এই প্রশ্নটা আমার বুকের ভেতর গিয়ে ধাক্কা খেল। কারণ এটা শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল কয়েক ঘন্টার নির্যাতনের ফল। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুমি খারাপ না, তুমি অসাধারণ। আর যারা তোমাকে বুঝতে পারে না, তারা অযোগ্য। গাড়ি যখন হাসপাতালের দিকে যাচ্ছিল, তখনই আমার ফোন একের পর এক বেজে উঠতে শুরু করলো। প্রথমে সাংবাদিকরা, তারপর কিছু আইনজীবী পরিচিত জন, তারপর শিক্ষা বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা, সবাই একই প্রশ্ন করছে, এটা কি সত্যি? আমি কোনো কল ধরলাম না, কারণ আমি জানতাম এখন কথা বলার সময় না, এখন প্রমাণের সময়। পেছনের সিটে ইয়াসিন শান্ত গলায় বললেন, স্কুলটা শুধু একা না, এর পেছনে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক আছে। আমি নামগুলো বের করব। আমি তার দিকে তাকালাম। আপনি আগে থেকেই জানতেন কিছু? তিনি বললেন, এই স্কুলে আগে অভিযোগ এসেছে, কিন্তু চাপ দিয়ে বন্ধ করা হয়েছে। এবার আর সেটা হবে না। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তিথিকে চেক আপ করলেন। শারীরিকভাবে বড় কোনো ক্ষতি না থাকলেও তিনি স্পষ্ট বললেন, মানসিক ট্রমা আছে, এটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। এ কথাটা শোনার পর আমার ভেতরটা হঠাৎ জমে গেল। কারণ শারীরিক ক্ষত সময়ের সাথে ভালো হয়, কিন্তু মানসিক ক্ষত কখনো কখনো বড় হয়। বাইরে বের হতে দেখি সাংবাদিকরা হাসপাতালের গেটেও চলে এসেছে। ক্যামেরা, মাইক, প্রশ্নের ভিড়। একজন জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি হাইকোর্টের বিচারক? আমি থেমে গেলাম। তারপর ধীরে বললাম, আমি আগে একজন মা। এই একটা বাক্যই হেডলাইন হয়ে গেল। রাত নামার আগেই খবর ছড়িয়ে গেল, ঢাকার এক নামী স্কুলে ৮ বছরের শিশুকে স্টোররুমে আটকে রাখা হয়েছে। আর ঘটনাটির সাথে জড়িত প্রিন্সিপাল ও শিক্ষক। এটা শুধু একটি স্কুলের ঘটনা ছিল না, এটা এখন জাতীয় ইস্যু। পরদিন সকালে শিক্ষা বোর্ড থেকে অফিসিয়াল তদন্ত কমিটি গঠন করা হলো, আর স্কুলের সাময়িক প্রশাসনিক স্থগিতাদেশ জারি করা হলো। মাহবুব কবির তখন আর অফিসে বসেছিলেন না। তিনি বারবার ফোন করছিলেন, কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারছিলেন সব লাইন কেটে যাচ্ছে। শারমিন আক্তার বাসায় বসে কাঁদছিলেন, তার স্বামীর আগে চিৎকার করছিল, আর তিনি বারবার বলেছিলেন, আমি শুধু শৃঙ্খলা চেয়েছিলাম। কিন্তু শৃঙ্খলা আর নির্যাতনের মধ্যে পার্থক্য তখন আর কেউ মনে রাখছিল না। তিথি স্কুলে না ফিরে আমাদের বাসায় ছিল। সে বারবার প্রশ্ন করছিল, মা, আমি কি আর স্কুলে যাব? আমি উত্তর দিতে পারছিলাম না, কারণ উত্তরটা শুধু হ্যাঁ বা না ছিল না, এটা ছিল ভবিষ্যতের প্রশ্ন। সেদিন বিকেলে ইয়াসিন আমার বাসায় এলেন, তার হাতে কিছু ফাইল। তিনি বললেন, তুমি যেটা ভেবেছিলে তার চেয়ে বড় জিনিস আছে। আমি চুপ করে তার দিকে তাকালাম। তিনি ফাইল খুললেন। সেখানে কিছু পুরনো অভিযোগ, কিছু অভিভাবকদের লিখিত অভিযোগ, কিছু মুছে ফেলার রেকর্ড। তিনি বললেন, এই স্কুল শুধু একদিনের ভুল করেনি, এটা একটা প্যাটার্ন। আমি ধীরে বললাম, মানে এটা প্রথম না? তিনি বললেন, না, শুধু কেউ আগে সামনে আসেনি। এই কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো, কারণ একটা সমাজে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো অভ্যাসগত নির্যাতন, যেটা সবাই জানে কিন্তু কেউ কথা বলে না। সন্ধ্যায় সেলিনা আক্তার আবার এলেন। এবার তার সাথে একজন মনোবিজ্ঞানীও ছিলেন। তিনি তিথিকে দেখলেন, তারপর আমাকে বললেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওর নিরাপত্তা অনুভব করা। আমি জিজ্ঞেস করলাম, কতদিন লাগবে? তিনি বললেন, সময় লাগবে, কিন্তু পরিবেশ ঠিক থাকলে ও আবার স্বাভাবিক হতে পারবে। আমি তিথির দিকে তাকালাম। সে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে, যেন সে এখনো বুঝতে চেষ্টা করছে কোনটা বাস্তব। রাতে যখন সবাই একটু শান্ত, তখন তিথি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, মা, ওই ম্যাডাম কি জেলে যাবে? আমি থেমে গেলাম, কারণ এই প্রশ্নটা ছিল সবচেয়ে কঠিন। আমি ধীরে বললাম, আইন যেটা বলে সেটাই হবে। তিথি আবার বলল, আমি কি খারাপ ছিলাম তাই আমাকে আটকে রেখেছিল? আমি তার সামনে গিয়ে বসলাম, 2 হাত ধরে বললাম, না মা,
তোমাকে কেউ বুঝতে পারেনি। তার চোখে আবার পানি এলো, কিন্তু এবার সেটা ভয় না, এটা ছিল ক্লান্তি। পরের দিন সকালে প্রথমবার স্কুলের সামনে আমরা গেলাম, কিন্তু এবার একা না। পুলিশ, তদন্ত টিম, মিডিয়া সবাই সেখানে। গেট বন্ধ ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের মুখে ক্ষোভ, কৌতূহল আর ভয়। আমি যখন গেটের সামনে দাঁড়ালাম, তখন ভেতরে সেই স্কুলটা যেন আগের মতো আর লাগছিল না। মনে হচ্ছিল এটা একটা জায়গা যেখানে অনেক গল্প চাপা পড়ে আছে। ইয়াসিন পাশে দাঁড়িয়ে বললেন, আজ ভেতরের সব রেকর্ড সিজ করা হবে। আমি মাথা নেড়ে বললাম, করো। গেট খুলতেই ভেতরের নীরবতা যেন আমাদের দিকে ধেয়ে এলো, এবং ঠিক সেই মুহূর্তে আমি বুঝলাম এটা শুধু আমার মেয়ের বিচার না, এটা একটা পুরো ব্যবস্থার বিচার শুরু। স্কুলের প্রধান গেটটা যখন পুলিশের নির্দেশে খুলে গেল, তখন ভেতর থেকে যে নীরবতা বের হয়ে এলো, সেটা কোনো সাধারণ নীরবতা ছিল না। সেটা ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ভয়, চাপা কান্না, আর ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অপমানের ভারী নিঃশ্বাস। আমি তিথির হাত শক্ত করে ধরে ভেতরে পা রাখলাম। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো এই জায়গাটা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা বন্ধ ঘরের মতো, যেখানে আলো ঢুকতে দেওয়া হয়নি অনেক দিন। ইয়াসিন সামনে হাঁটছিলেন, তার সাথে পুলিশের টিম, আর পেছনে শিশু অধিকার কমিশনের কর্মকর্তারা। সেলিনা আক্তার একটা নোটবুক হাতে প্রতিটা ছবির কিছু ছবি নিচ্ছিলেন, যেন প্রতিটা দেয়ালও এখন সাক্ষী হয়ে যাচ্ছে। মাহবুব কবিরকে তখনও দেখা যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্ব যেন পুরো বিল্ডিং জুড়ে ছড়িয়ে আছে। করিডোরে ঝুলে থাকা ফটো ফ্রেম, ট্রফি আর গর্বের সার্টিফিকেটগুলো হঠাৎ করে অস্বস্তিকর মনে হতে লাগলো। তিথি আমার শাড়ির আঁচল আরও শক্ত করে ধরল। তার চোখ চারপাশে ঘুরছিল, যেন সে নিশ্চিত হতে চাইছে এখানে আর কোনো অন্ধকার ঘর আছে কিনা। আমি নিচু গলায় বললাম, তুমি এখন নিরাপদ মা। সে কোনো উত্তর দিল না, শুধু একটু মাথা নাড়ল। প্রথমেই তদন্ত টিম স্টোররুমের দিকে গেল। সেই দরজাটা এখন খোলা, কিন্তু ভেতরের বাতাস এখনো ভারী। আমি ঢুকতেই তিথির মুখ মুহূর্তেই বদলে গেল। তার ছোট শরীরটা কেঁপে উঠল, যেন সে আবার সেই সময়টা ফিরে গেছে। আমি দ্রুত তাকে বাইরে নিয়ে এলাম, কারণ ট্রমা কখনো জোর করে সামনে দেখাতে হয় না। ইয়াসিন ভেতরে ঢুকে চারপাশ দেখলেন, তারপর ধীরে বললেন, এখানে তালা বাইরে থেকে লাগানো হতো। পুলিশ অফিসার একজন উত্তর দিল, স্যার, লকটা নতুন, কিন্তু সেটার সাথে স্কুলের সাধারণ স্টকের কোনো মিল নেই। আমি তখনই বুঝলাম এটা কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, এটা পরিকল্পিত। সেলিনা আক্তার স্টোররুমে ছবি তুলছিলেন আর বললেন, এই জায়গাটা একজন শিশুর জন্য নয়, এটা শাস্তি দেওয়ার জায়গা। আমি ধীরে বললাম, এটা শাস্তি না, এটা ভয় শেখানোর জায়গা। এরপর আমরা প্রিন্সিপালের অফিসে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি মাহবুব কবির নেই। তার চেয়ারে শুধু একটা খোলা ফাইল পড়ে আছে, আর টেবিলের নিচে কিছু ছেঁড়া কাগজ। ইয়াসিন ফাইলগুলো তুলে নিল, চোখ বুলিয়ে বললেন, সে পালিয়ে যেতে পারে ভেবেছ? আমি শান্ত গলায় বললাম, সে পালাবে না। তিনি আমার দিকে তাকালেন, কিভাবে নিশ্চিত? আমি বললাম, যারা ক্ষমতার আড়ালে লুকায় তারা শেষ পর্যন্ত নিজেদের অহংকারে ধরা পড়ে। ঠিক তখনই বাইরে থেকে একজন পুলিশ এসে বলল, স্যার, প্রিন্সিপালকে তার বাসা থেকে আনা হচ্ছে। সেলিনা আক্তার হালকা শ্বাস ফেলেন আর বললেন, শুরু হয়ে গেছে। এরপর শুরু হলো আসল জিজ্ঞাসাবাদ। প্রথমে শারমিন আক্তারকে আনা হলো। তিনি তখন আর সেই আত্মবিশ্বাসী শিক্ষক নন। তিনি এখন একজন ভাঙা মানুষ, যার চোখে ভয় আর অনুতাপের মাঝখানে কোনো পার্থক্য নেই। ইয়াসিন তার সামনে বসে বললেন, আপনি জানেন কি করেছেন? তিনি কাপা গলায় বললেন, আমি শুধু শৃঙ্খলা রাখতে চেয়েছিলাম। ইয়াসিন ধীরে বললেন, শৃঙ্খলা আর নির্যাতন এক জিনিস না। আমি পাশে দাঁড়িয়েছিলাম, তিথিকে বাইরে রাখা হয়েছিল, কিন্তু আমি প্রতিটা শব্দ শুনছিলাম। শারমিন বললেন, ও ধীর ছিল, ক্লাসে পিছিয়ে পড়ছিল। আমি হঠাৎ বললাম, ধীর হওয়া কি অপরাধ? তিনি চুপ। আমি আবার বললাম, একটা শিশুকে শাস্তি দিয়ে শেখানো যায় না, তাকে বুঝিয়ে শেখাতে হয়। তার চোখ নিচে নেমে গেল। এরপর এলো মাহবুব কবির। তার হাঁটা এখন আর আত্মবিশ্বাসী না, প্রতিটা পদক্ষেপে যেন বোঝা আছে। তিনি বসতে ইয়াসিন বললেন, আপনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে ছিলেন, আপনি জানতেন কি ঘটছে। তিনি প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু সিসিটিভি ফুটেজ, স্টাফদের স্টেটমেন্ট
আর স্টোররুমের তালার রিপোর্ট সব মিলিয়ে তার অস্বীকার টিকল না। আমি তখন তিথিকে ভেতরে ডাকলাম। সে আসতে চাইছিল না। আমি ধীরে বললাম, তুমি শুধু দাঁড়াও মা। সে আমার পাশে এসে দাঁড়ালো। আমি তাকে বললাম, তুমি কি ওদের চিনতে পারো? সে মাথা নাড়ল। আমি বললাম, তোমাকে কে বন্ধ করে রেখেছিল? তার চোখে পানি। সে ধীরে আঙ্গুল তুলে শারমিন আক্তারের দিকে ইশারা করল। রুমে এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। এই একটা ইশারা পুরো কেসের দিক বদলে দিল। সেলিনা আক্তার সঙ্গে সঙ্গে লিখে নিলেন। ইয়াসিন বললেন, এটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য। মাহবুব কবির চিৎকার করে বললেন, এটা শিশুর প্রভাবিত রিকল। আমি তার দিকে তাকালাম। আমার মেয়ে এখনো কথা বলতে ভয় পায়, আর আপনি বলছেন প্রভাবিত? তার গলা থেমে গেল, কারণ সত্যকে তখন আর চিৎকার দিয়ে ঢেকে রাখা যাচ্ছিল না। বাইরের সাংবাদিকরা এখন আর বেশি হয়েছে। খবর ছড়িয়ে গেছে পুরো ঢাকায়। একটা স্কুলে শিশু নির্যাতনের অভিযোগ, এবং তার সাথে জড়িত একজন উচ্চ পর্যায়ের পুলিশ অফিসারের নামও আছে। এই অংশটায় গল্পকে আরও বড় করে তুলল। ইয়াসিন আমার দিকে তাকিয়ে বললেন, এখন মিডিয়া কন্ট্রোল করা যাবে না। আমি বললাম, দরকারও নেই, কারণ সত্য লুকালে সমস্যা, সত্য বের হলে সমাধান। দুপুরের দিকে শিক্ষা বোর্ডের তদন্ত দল পৌঁছে গেল। তারা পুরো স্কুল সিল করে দিল। রেকর্ড জব্দ করা হলো। শিক্ষক ও স্টাফদের আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু হলো। তিথিকে আমি বাইরে নিয়ে এলাম। সে ক্লান্ত, কিন্তু তার চোখে একটু শান্তি এসেছে। সে ধীরে বলল, মা, আমি কি আর কখনো স্কুলে যাব? আমি তার দিকে তাকালাম। এবার আমার উত্তর পরিষ্কার ছিল না। মা, তুমি আর কখনো এমন জায়গায় যাবে না যেখানে তোমাকে ছোট করে দেখা হয়েছে। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে আমার গায়ে মাথা রাখল। আর আমি বুঝলাম, এই লড়াই শুধু অপরাধীদের শাস্তি দেওয়া না, এটা একটা শিশুর বিশ্বাস ফিরিয়ে আনার লড়াই। সন্ধ্যার দিকে মাহবুব কবিরকে গ্রেফতার করা হলো। তার মুখে তখন কোনো অহংকার ছিল না। শারমিন আক্তারও হেফাজতে নেওয়া হলো। স্কুলের সাইনবোর্ডের সামনে পুলিশ টেপ লাগিয়ে দিল, আর আমি দূর থেকে সেই দৃশ্য দেখছিলাম। ইয়াসিন পাশে এসে বললেন, এটা এখানেই শেষ না। আমি বললাম, আমি জানি। তিনি বললেন, আরও বড় নাম আসবে। আমি ধীরে বললাম, আমি প্রস্তুত, কারণ আজ আমি শুধু একজন বিচারক না, আমি একজন মা। আর একজন মা যখন তার সন্তানের জন্য লড়াই শুরু করে, তখন সেই লড়াই কোনো সিস্টেম থামাতে পারে না। স্কুল সিলগালা হওয়ার পরও বাতাসের মধ্যে একটা অদ্ভুত ভারী নীরবতা রয়ে গেল, যেন পুরো ভবনটা এখনও বিশ্বাস করতে পারছে না যে তার ভিতরের ক্ষমতা, ভয় আর দম্ভ এক মুহূর্তেই ভেঙে পড়েছে। আমি তিথির হাত ধরে গাড়ির দিকে হাঁটছিলাম, কিন্তু আমার মাথার ভেতর তখনও ঘুরছিল সেই সব মুখ, সেই সব শব্দ, আর সেই সব চোখ যেগুলো এতদিন চুপ ছিল। তিথি এবার আগের চেয়ে একটু বেশি শান্ত, কিন্তু সেই শান্তি সুখের না, সেটা ক্লান্তির শান্তি, যেন সে অনেক দূরের একটা ঝড় পার করে এসেছে। ইয়াসিন পেছনে হাঁটছিলেন, ফোনে বারবার কারো সাথে কথা বলছেন। তার গলা আগের মতোই স্থির, কিন্তু প্রতিটা শব্দে একটা চাপা তীব্রতা আছে। জি, পুরো ডকুমেন্ট সিজ করুন। না, কোনো কপি বাইরে যাবে না। হ্যাঁ, সব শিক্ষককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি জানতাম এই কেস এখন আর শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ না, এটা ধীরে ধীরে বড় নেটওয়ার্কের দিকে যাচ্ছে। গাড়িতে ওঠার পর তিথি হঠাৎ আমার হাত ধরে বলল, মা, তুমি কি আবার কোর্টে যাবে? আমি তার দিকে তাকালাম। তার চোখে একটা ভয় ছিল, ছিল একটা অদ্ভুত কৌতূহল। আমি ধীরে বললাম, হ্যাঁ মা। সে একটু চুপ করে থেকে বলল, তুমি কি ওই ম্যাডামদের শাস্তি দিবা? আমি থামলাম, কারণ এই প্রশ্নটা সহজ ছিল না। আমি বললাম, শাস্তি দেওয়া শুধু আমার কাজ না, সত্য বের করাই আমার কাজ। তিথি মাথা নেড়ে জানালার দিকে তাকালো। আমি বুঝতে পারছিলাম সে ধীরে ধীরে আবার নিজের ভেতরে পৃথিবী তৈরি করছে। সেই রাতে আমার বাসায় ইয়াসিন এলেন। তার সাথে কিছু গোপন ফাইল, কিছু কল রেকর্ড, আর কয়েকটা নাম। তিনি টেবিলে বসে বললেন, তুমি যতটা ভেবেছিলে কেসটা তার চেয়েও বড়। আমি ফাইলের দিকে তাকালাম। সেখানে কিছু কোম্পানির নাম ছিল, কিন্তু ট্রাস্টি বোর্ডের সদস্য আর কিছু রাজনৈতিক সংযোগ। আমি ধীরে বললাম, এটা শুধু স্কুল না। ইয়াসিন মাথা নাড়লেন, না, এটা একটা সিস্টেম। এই কথাটা শোনার পর আমার ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কারণ একটা ব্যক্তিকে শাস্তি দেওয়া সহজ, কিন্তু একটা সিস্টেম ভাঙা সবচেয়ে কঠিন। সেলিনা আক্তারও সেই রাতে এলেন। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তিনি থেমেছিলেন না।
তিনি বললেন, আমাদের হাতে আরও কয়েকটা অভিযোগ এসেছে, একই স্কুল গ্রুপের অন্য শাখা থেকেও। আমি বললাম, মানে এটা ছড়ানো? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু কেউ আগে সামনে আনেনি। তিথি পাশের রুমে ঘুমিয়েছিল, আর আমি দরজার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, এই গল্প এখানে শেষ না। পরদিন সকালে আমাকে আদালতে ডাকা হলো, কারণ মাহবুব কবির এবং শারমিন আক্তারের আইনজীবীরা জামিন আবেদন করেছে। আমি আদালতের পোশাকে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরের আমি আর সেই মা একই মানুষ হয়ে দুইটা ভিন্ন অস্তিত্বর মতো মনে হচ্ছিল। বিচারক আসনে বসার আগে একবার তিথির ছবি আমার ব্যাগ থেকে বের করলাম, তার হাসি মুখের একটা পুরনো ছবি। আমি সেটা আবার ব্যাগে রেখে বললাম, আজ আমি শুধু আইন দেখব না, আজ আমি সত্য দেখব। কোর্টরুম ভরা ছিল সাংবাদিক, আইনজীবী, দর্শক। সবাই প্রথমে প্রতিরক্ষা পক্ষ যুক্তি দিল, এটা নাকি ভুল বোঝাবুঝি। তারপর তারা বলল, শিশু মানসিকভাবে প্রভাবিত। আমি চুপ করে শুনছিলাম, কারণ আমি জানতাম সত্য সবচেয়ে ভালো তখনই দাঁড়ায় যখন মিথ্যা নিজেরাই ভেঙে পড়ে। রাষ্ট্রপক্ষ থেকে যখন ভিডিও দেখানো হলো, তখন কোর্টরুমের একটা নিস্তব্ধতা নেমে এলো। অন্ধকার স্টোররুম তালাবদ্ধ, দরজা। তিথি কান্নার বাইরে থেকে শোনা ঠান্ডা কণ্ঠ। কোর্টের একাধিক সদস্য মাথা নিচু করে ফেললেন। বিচারক ধীরে বললেন, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। প্রতিরক্ষা পক্ষ এবং নার্ভাস হয়ে গেল। ঠিক তখনই মাহবুব কবির উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার আইনজীবী তাকে বসিয়ে দিল, কারণ সে বুঝে গেছে এই লড়াই এখন আর জেতার না, বিরতির সময়। ইয়াসিন আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি ধীরে বললেন, কিছু বড় নাম সামনে আসতে শুরু করেছে। আমি বললাম, আমি জানি। তিনি বললেন, তুমি ভয় পাচ্ছ না? আমি তার দিকে তাকালাম। না, কারণ আমি আর আগের নীলাঞ্জনা না। আমি এখন এমন একজন মা যে নিজের সন্তানের কান্নাকে কখনোই উপেক্ষা করতে পারবে না। বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হলো। এবার তদন্ত রিপোর্ট পড়া হলো। সেখানে স্পষ্ট লেখা ছিল, মানসিক নির্যাতন, অবৈধ শাস্তি, শিশু অধিকার লঙ্ঘন, প্রশাসনিক অবহেলা। একটা একটা করে শব্দ যেন মাহবুব কবিরের ভবিষ্যৎ ভেঙে দিচ্ছিল। শারমিন আক্তার কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বসেছিল। আমি তার দিকে তাকালাম, কিন্তু কোনো অনুভূতি পেলাম না, কারণ এখন আমি শুধু একজন মা না, আমি একজন দায়িত্বে থাকা বিচার ব্যবস্থার। ঘোষণার আগে বিচারক বললেন, জামিন আপাতত নামঞ্জুর। রুমে একটা দীর্ঘশ্বাস পড়ল। মাহবুব কবিরের মুখে প্রথমবার ভাঙা আত্মবিশ্বাস দেখা গেল। কোর্ট থেকে বের হয়ে আমি তিথির দিকে ফোন করলাম। সে বলল, মা, তুমি কবে আসবে? আমি বললাম, খুব তাড়াতাড়ি। সেদিন রাতে ইয়াসিন আবার এলেন, তার হাতে নতুন একটা রিপোর্ট। তিনি বললেন, এই কেস এখানেই শেষ না, আরও বড় কিছু সামনে আসছে। আমি বললাম, তাহলে আমরা প্রস্তুত থাকি। তিনি মাথা নাড়লেন। আমি জানালার বাইরে তাকালাম। রাতটা ঢাকার আকাশে খুব শান্ত ছিল, কিন্তু আমার ভেতরের পৃথিবীটা ছিল একেবারেই উল্টো। যেন হাজারটা প্রশ্ন একসাথে মাথার ভিতর ঘুরছে, আর প্রতিটা প্রশ্ন একটা করে সিদ্ধান্ত দাবি করছে। তিথি ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুম ছিল গভীর না। মাঝে মাঝে সে নড়ে উঠছিল, হয়তো স্বপ্নে আবার সেই অন্ধকার স্টোররুম ফিরে আসছিল। আর আমি তার পাশে বসে শুধু চুপ করে তার কপালে হাত রাখছিলাম। মা হিসেবে সবচেয়ে কঠিন কাজটা হলো নিজের সন্তানের ভয়কে চোখের সামনে দেখা, আর সেটা মুছতে না পারাই। ইয়াসিন তখন আমার ড্রয়িং রুমে বসেছিল। তার সামনে ছড়িয়েছিল নতুন কিছু ফাইল, কিছু নাম, কিছু ব্যাংক ট্রানজ্যাকশন রিপোর্ট, আর কিছু অডিও কল রেকর্ড। তিনি ধীরে বললেন, এই কেসটা এখন আর শুধু স্কুল না, এটা একটা ফান্ডিং চেইন। আমি তার দিকে তাকালাম। মানে? তিনি বললেন, কিছু প্রাইভেট স্কুলের আড়ালে শিশুদের ওপর মানসিক নিয়ন্ত্রণ, শাস্তির নামে নির্যাতন, আর এর পেছনে কিছু ট্রাস্টি ও রাজনৈতিক ফান্ডিং। এই কথাগুলো শোনার পর আমার ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কারণ তখন বুঝলাম আমি শুধু একটা স্কুলের বিরুদ্ধে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি একটা নেটওয়ার্কের বিরুদ্ধে। সেলিনা আক্তার ভোরের দিকে আবার এলেন, তার চোখে ক্লান্তি, কিন্তু হাতে নতুন ডকুমেন্ট। তিনি বললেন, আরও 2টা স্কুল থেকে একই ধরনের অভিযোগ এসেছে, একই প্যাটার্ন। আমি ধীরে বললাম, মানে এটা ছড়িয়ে আছে? তিনি মাথা নাড়লেন, হ্যাঁ, আর কেউ এতদিন সাহস পায়নি। তিথি তখন ঘুম থেকে উঠে এসেছে। সে চুপচাপ বসেছিল, যেন বুঝতে চেষ্টা করছে তার চারপাশে কি হচ্ছে।
আমি তার পাশে গিয়ে বসলাম। সে হঠাৎ জিজ্ঞেস করলো, মা, তুমি কি আবার ওই স্কুলে যাবে? আমি বললাম, না মা, এখন আমি যেখানেই যাব সত্যের জন্য যাব। সে একটু চুপ করে থেকে বলল, আমি আর ভয় পাবো না। তো এই প্রশ্নটা আমার বুক চিরে দিল। আমি তার দুই গাল ধরে বললাম, ভয় পাবে না, কারণ তুমি আর একা না। সেদিন সকালে চূড়ান্ত কোর্ট ডেট ফিক্সড হলো। পুরো শহর জানে এখনই কেস মিডিয়া, আইনজীবী, মানবাধিকার সংগঠন সবাই উপস্থিত। কোর্টরুম ভরা ছিল, এমনভাবে যেন এটা শুধু একটা বিচার না, এটা একটা ইতিহাস। মাহবুব কবিরকে হাজির করা হলো। তার মুখ ফ্যাকাশে, চোখে আর সেই অহংকার নেই। শারমিন আক্তারও এসেছে, কিন্তু তিনি কারো দিকে তাকাতে পারছিলেন না। আমি বিচারকের আসনে বসার আগে একবার তিথির কথা ভাবলাম। তার ছোট্ট হাত, তার ভাঙা খাতা, আর সেই শব্দ অকেজ। বিচার শুরু হলো। রাষ্ট্রপক্ষ একের পর এক প্রমাণ উপস্থাপন করল। ভিডিও ফুটেজ, স্টাফ, সাক্ষ্য, স্টোররুম, লক রেকর্ড, ডিজিটাল মেসেজ, অভ্যন্তরীণ অভিযোগ, সবকিছু একটার পর একটা খুলে যেতে লাগলো। মাহবুব কবিরের আইনজীবী শেষবার চেষ্টা করল। তিনি বললেন, এটি প্রশাসনিক ভুল, ইচ্ছাকৃত নয়। কিন্তু তখনই আমি উঠে দাঁড়ালাম। পুরো কোর্টরুম নিস্তব্ধ হয়ে গেল। আমি বললাম, একটি ৮ বছরের শিশুকে অন্ধকার ঘরে তালাবদ্ধ করা, এটা ভুল না, এটা সিদ্ধান্ত। আমি থামলাম, তারপর ধীরে বললাম, আর সিদ্ধান্ত মানেই দায়িত্ব। রুমে কেউ শব্দ করল না। আমি আবার বললাম, আর দায়িত্বের নাম হলো আইন। তিথিকে সাক্ষী হিসেবে ডাকা হলো। সে প্রথমে উঠতে চাইছিল না, কিন্তু আমি তার হাত ধরলাম। আমি বললাম, তুমি শুধু সত্য বলবে মা। সে ধীরে কোর্টের মাঝখানে দাঁড়ালো। তার ছোট্ট শরীরটা বিশাল কোর্টরুমের সামনে খুব ছোট লাগছিল। বিচারক তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কি করা হয়েছিল? তিথি কয়েক সেকেন্ড চুপ থেকে রইল। তারপর ধীরে বলল, আমাকে অন্ধকার ঘরে রাখা হয়েছিল। তার গলা কাঁপছিল। সে আবার বলল, আমি পানি চেয়েছিলাম, কিন্তু কেউ দেয়নি। তারপর তার চোখ ভিজে উঠছে। সে শেষ বাক্যটা বলল, আমাকে বলেছিল আমি অকেজ। এই শব্দটা কোর্টরুমে যেন বিস্ফোরণের মতো পড়ল। আমি চোখ বন্ধ করে নিলাম, কারণ আমি জানতাম এই একটা বাক্যই সব কিছু বদলে দেবে। বিচারক কয়েক সেকেন্ড চুপ ছিলেন। তারপর বললেন, এই আদালত এই সাক্ষ্য গ্রহণ করল। সেই মুহূর্তে মাহবুব কবির মাথা নিচু করে ফেলল। তার আইনজীবী আর কিছু বলতে পারল না। বিরতির পর রায় ঘোষণার সময় এলো। পুরো কোর্টরুম এমন নীরবতা ছিল যে শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। বিচারক ধীরে রায় পড়লেন, অবৈধ আটক শিশু নির্যাতন, প্রশাসনিক অবহেলা, মানসিক নির্যাতন, মাহবুব কবিরের বিরুদ্ধে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির নির্দেশ। শারমিন আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর স্কুল পরিচালনা পর্ষদকে তদন্তের আওতায় আনা। রায় শেষ হওয়ার কয়েক সেকেন্ড কেউ নড়ল না। তারপর ধীরে ধীরে শব্দ শুরু হলো। কেউ কাছে, কেউ চুপ, কেউ ক্যামেরা নিচ্ছে। আমি শুধু তিথির দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে ছিল। তার চোখে এমন ভয় নেই। আমি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। এই মুহূর্তে আমি আর বিচারক না, আমি শুধু একজন মা। কোর্ট থেকে বের হওয়ার সময় ইয়াসিন পাশে দাঁড়ালেন। তিনি বললেন, শেষ পর্যন্ত তুমি পারলে। আমি বললাম, না। তিনি জিজ্ঞেস করলেন, কেন? আমি বললাম, কারণ আমি একা না, আমার মেয়ে ছিল। তিনি একটু হেসেই বললেন, এখন কি করবে? আমি তিথির মাথায় হাত রেখে বললাম, এখন তাকে আবার শিখতে দেব যে পৃথিবীর সব জায়গায় খারাপ না। সেদিন বিকেলে ঢাকার আকাশে হালকা আলো ছিল। তিথি আমার হাত ধরে হাঁটছিল। সে হঠাৎ বলল, মা, আমি কি আবার হাসতে পারবো? আমি থামলাম, তার দিকে তাকালাম। তারপর বললাম, তুমি আবার শুধু হাসবে না মা, তুমি আবার বাঁচবে। সে ধীরে হাসল, আর সেই হাসিটা ছিল সবচেয়ে বড় রায়। কারণ এই গল্প শুধু বিচার না, এই গল্প ছিল একজন মায়ের লড়াই, একজন শিশুর ভয় থেকে বেরিয়ে আসার গল্প। আর শেষ পর্যন্ত সত্য সবসময় নীরবতা ভেঙে দেয়। সমাপ্ত।